আজকে আমরা রসায়ন তৃতীয় পত্র জৈব রসায়ন এই অধ্যায়টির অনুশীলনের এমসিকিউগুলো সমাধান করার চেষ্টা করব। তো আমরা আজকে হাজারি স্যারের বই থেকে এই এমসিকিউগুলো সমাধান করার চেষ্টা করব। তোমরা জানো হাজারি স্যারের বইয়ের পেছনে অনেকগুলো এমসিকিউ দেওয়া আছে, যে এমসিকিউগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং এই এমসিকিউগুলি ভর্তি পরীক্ষা এবং তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এগুলো যদি তোমরা না পড়ে যাও তাহলে তোমরা কয়েক নাম্বার মিস করে ফেলবে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এই এমসিকিউগুলো সমাধান করার চেষ্টা করি। তো প্রথমেই আছে জৈব যৌগের অণুসমূহ কোন ধরনের বন্ধন দ্বারা গঠিত। তো আমরা জানি জৈব যৌগের অণুসমূহ সমযোজী বন্ধন দ্বারা গঠিত, তাহলে এটার উত্তর হবে সমযোজী বন্ধন। তারপর আছে নিচের কোন যৌগের কার্বন পরমাণুতে sp2 সংকরণ ঘটে। তো এই প্রশ্নটা তোমরা কিভাবে সমাধান করবে, তো এই প্রশ্নটা সমাধান করার জন্য আমি তোমাদেরকে একটি ট্রিক্স শিখিয়ে দিচ্ছি। তো প্রশ্নটার মধ্যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে দেওয়া আছে যে CH3 মানে ইথেন দেওয়া আছে। তো ইথেনকে sp2 সংকরণ দেয়, তো তোমরা এটা সহজে বুঝতে পারবে এইভাবে। তো তোমরা জানো যে অ্যালকেনে থাকে একক বন্ধন। তো আমরা প্রথমে লিখছি অ্যালকেনে থাকে একক বন্ধন। তারপর আছে অ্যালকিন, তারপর আছে অ্যালকিন। তোমরা জানো অ্যালকেনে থাকে দ্বিবন্ধন, এবং তারপর আছে অ্যালকাইন। তো অ্যালকাইনে হয় ত্রিবন্ধন। তো এই বন্ধন থেকে তোমরা কিভাবে বুঝবে যে কোনটা sp2। তোমাদের যদি অ্যালকেন থাকে, মানে যদি একক বন্ধন থাকে, তাহলে সেটাতে হয় sp সংকরণ। যদি একক বন্ধন থাকে তাহলে সেখানে হয় sp সংকরণ। যদি দ্বিবন্ধন থাকে তাহলে সেখানে হয় sp2 সংকরণ। আর যদি ত্রিবন্ধন থাকে সেখানে হয় sp3 সংকরণ। মানে একটা s আর একটা p অরবিটাল হচ্ছে sp সংকরণ, একটা s দুইটা p অরবিটাল মিলে হচ্ছে এই sp2 সংকরণ, আর তিনটা p একটা s মিলে হচ্ছে sp3 সংকরণ। তো এখানে অ্যালকিন মানে দ্বিবন্ধন থাকলে হবে sp2 সংকরণ। তো তোমরা প্রশ্নে দেখো যে প্রশ্নে চেয়েছে যে কোথায় sp2 সংকরণ আছে, অর্থাৎ কোথায় দ্বিবন্ধন আছে, তোমাদের এটা দেখতে হবে। তো তোমরা এইখানে অপশনে দেখতে পাচ্ছ যে এই 4 নম্বরে আছে দ্বিবন্ধন, মানে ইথিন দেওয়া আছে, তাহলে এটার উত্তর হবে 4। তারপরের প্রশ্নটা, কার্বনিল মূলকে সি পরমাণুতে কোন প্রকার হাইব্রিডাইজেশন ঘটে। তো প্রথমে তোমাকে কার্বিনল মূলকটা চিনতে হবে। তো এটা হচ্ছে কার্বিনল মূলক। তো এই কার্বিনল মূলকে তোমরা দেখতে পাচ্ছ দ্বিবন্ধন আছে। তো যেহেতু দ্বিবন্ধন আছে তার মানে এটা হবে sp2 সংকরণ। তাহলে কার্বিনল মূলকে সি পরমাণুতে কোন প্রকার হাইব্রিডাইজেশন ঘটে, এটা হবে sp2। তারপর আছে NH4CNO, তারপর আছে তাপ দেওয়ার পরে এই জায়গায় H2NCO NH2। তো তোমরা বলো তো এটার নাম কি। তো এটা তোমরা জৈব রসায়ন যখন শুরু করলা পড়াটা, দ্বিতীয় অধ্যায়টা, তো প্রথমে কিন্তু এই বিক্রিয়াটা ছিল। তো এটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট। তো অ্যামোনিয়াম সায়ানেটকে তাপ দিলে উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে ইউরিয়ার সংকেত, H2NCO NH2, এটা হচ্ছে ইউরিয়ার সংকেত, আর এটা হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট। তো তোমরা এই জায়গায় একটা জিনিস খেয়াল করো, এই জায়গাতে নাইট্রোজেন আছে দুইটা, আবার এইখানেও নাইট্রোজেন আছে দুইটা, এখানে হাইড্রোজেন 4টা, এখানেও হাইড্রোজেন 4টা, এখানে অক্সিজেন কয়টা, একটা, এখানে অক্সিজেন একটা। তো এই জায়গায় কি হয়েছে, এই জায়গায় যেই আমরা নাইট্রোজেন বাম পাশে ছিল, মানে যেই সংখ্যক নাইট্রোজেন অক্সিজেন কার্বন ছিল বাম পাশে ডান পাশে একই সংখ্যক, অর্থাৎ এটা সমাণু হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে সমানুকরণ বিক্রিয়া। অথবা এই বিক্রিয়াটা পরীক্ষাতে দিয়ে এটাও বলে যে এটা কোন ধরনের বিক্রিয়া, তখন ওই যে অপশনে যদি তোমাদের দেওয়া থাকে পুনর্বিন্যাসকৃত বিক্রিয়া, তো তোমরা পুনর্বিন্যাসকৃত বিক্রিয়া দিতে পারবে, কারণ এই বিক্রিয়াটার অপর একটা নাম পুনর্বিন্যাসকৃত বিক্রিয়া। তারপর আছে নিচের কোনটি এলিফ্যাটিক যৌগ। তো এলিফ্যাটিক যৌগ চিনতে হলে তোমাদেরকে আগে চিনতে হবে নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ। তো যেটা অ্যারোমেটিক সেটা তো এলিফ্যাটিক না। তো এখানে আছে এনিলিন। তো এনিলিনের, তো এখানে অপশনে দেখতে পাচ্ছ আছে এনিলিন। তো এনিলিনকে লেখা হয় এইভাবে, একটা বেনজিন একে তার মাথায় থাকবে NH2, এটা হচ্ছে এনিলিন। তারপর আছে টলুইন। তো টলুইন হচ্ছে এটা, এখানে থাকবে CH3, এটা হচ্ছে টলুইন। তারপর আছে ফেনল। তো ফেনলের সংকেত হচ্ছে এটা, এখানে থাকবে OH।
আর এই তিনটাই হচ্ছে অ্যারোমেটিক যৌগ। যেহেতু তিনটা অ্যারোমেটিক যৌগ, তার মানে ইথিলিন অক্সাইড হচ্ছে এলিফেটিক যৌগ। তো এখানে উত্তর হবে ক নাম্বারটা। তো আমরা পরের প্রশ্নগুলোতে যাই। তো পরের প্রশ্নগুলোতে দেখতে পাচ্ছ ক্যাটেনেশন ধর্ম প্রদর্শন করে কোনটি। তো এটা আমরা যখন এই দ্বিতীয় অধ্যায় পড়া শুরু করেছিলাম, প্রথমে দেখতে পাচ্ছিলে যে জৈব যৌগের সংখ্যাধিক্যের কারণ হচ্ছে ক্যাটেনেশন। তো ক্যাটেনেশন প্রদর্শন করে কার্বন, এখানে উত্তর হবে কার্বন। নিচের যৌগগুলোতে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্যের বৃদ্ধিক্রম কোনটি। তো এই প্রশ্নটা হচ্ছে একটু মুখস্থ করার প্রশ্ন। তো এটা কিভাবে মুখস্থ করবে আমি তোমাদেরকে একটি টেকনিক শিখিয়ে দিচ্ছি। তো তোমরা জানো যে এখানে আছে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। তো তোমরা একটা সংখ্যা মনে রাখবে, সেই সংখ্যাটা হচ্ছে 120, 134, 154। তো এর পাশে একটা 0.134 মানে সবগুলোর পাশে একটা 0.154 বসিয়ে দিবে। তো এটা হচ্ছে ন্যানোমিটার, এটা হচ্ছে ন্যানোমিটার, এটা হচ্ছে ন্যানোমিটার। তো অ্যালকেনের বন্ধন দৈর্ঘ্যটা হচ্ছে সবচেয়ে বড়, অ্যালকেনের বন্ধন দৈর্ঘ্য সবচেয়ে বড়, আর সবচেয়ে ছোটো হচ্ছে অ্যালকাইনের বন্ধন দৈর্ঘ্য। তো এই জায়গায় দেখতে পাচ্ছ নিচের যৌগগুলোতে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্যের ক্রমবৃদ্ধি কোনটি। তো এক্সটা দেওয়া আছে অ্যালকিন, এই যে তোমরা এই জায়গাতে দেখতে পাচ্ছ অ্যালকিন, অ্যালকিনের বন্ধন দৈর্ঘ্য হচ্ছে 0.134 ন্যানোমিটার। তারপর আছে ওয়াই অ্যালকাইন, তো এখানে সবচেয়ে ছোটো হচ্ছে অ্যালকাইন। তো আমরা অপশনে দেখি যে এখানে সবচেয়ে ছোটো কোনটা, ওয়াই। এখানে ওয়াই আছে, ওয়াইয়ের পরে হবে এই অ্যালকেনটা হচ্ছে, এই অ্যালকেনটা বয়ে দেওয়া আছে জেড হিসাবে, অ্যালকিনটাকে দেওয়া আছে এক্স হিসাবে, এবং এই অ্যালকাইনটাকে দেওয়া আছে, এই যে অ্যালকাইনটাকে দেওয়া আছে ওয়াই হিসাবে, অ্যালকাইনটাকে দেওয়া আছে ওয়াই হিসাবে। তাহলে এই জায়গায় সবচেয়ে ছোটো হচ্ছে ওয়াই, আমরা লিখলাম ওয়াই সবচেয়ে ছোটো। ওয়াইয়ের পরে কোনটা হবে, ওয়াইয়ের পরে আছে, ওয়াইয়ের পরে হবে এক্স। তো ওয়াইয়ের পরে এক্স কোথায় আছে, ওয়াইয়ের পরে এক্স আছে হলো 4 নাম্বারে, তাই যে 4 নাম্বারে। তারপর সবচেয়ে ছোটো হচ্ছে জেড, তাহলে এটার উত্তর হবে 4 নাম্বারটা। আর তোমরা এই বন্ধন দৈর্ঘ্যগুলো মনে রাখবে হলো গিয়ে 120, 134, 154। তোমরা একটা জিনিস খেয়াল করো, এই জায়গায় আছে 120, তোমরা যদি 120 মনে রাখো তাহলেই পরে দুইটা বন্ধন দৈর্ঘ্য মনে রাখতে পারবে। তোমরা কিভাবে দেখো, এখানে আছে 120, তারপর আছে 134। তোমরা যদি 134-এর সাথে 20 যোগ করে দাও তাহলে তো হয়ে যায় 154। তার মানে 120, 134, 154, সবচেয়ে ছোটো হচ্ছে অ্যালকাইন। তাহলে এটার উত্তর হবে 4 নাম্বারটা। তারপর আছে বেনজিনে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য কত। তো এটা মুখস্থ করার জিনিস, এটা হচ্ছে 0.139 ন্যানোমিটার। তারপর এখানে আছে নিচের কোনটি বিষম চাকরিক যৌগ। তো বিষম চাকরিক যৌগ বোঝার আগে তোমাদেরকে বুঝতে হবে কোনটি সুষম চাকরিক যৌগ। তো এটা হচ্ছে বেনজিন, এটা হচ্ছে সাইক্লোবিউটেন, আর এটা হচ্ছে হেক্সেন। তো এগুলো সবগুলি সুষম চাকরিক যৌগ। তো এখানে এই যে সংকেতটা দেওয়া আছে এটার নাম হচ্ছে ফিউরান। তো এখানে ফিউরান হচ্ছে বিষম চাকরিক যৌগ, তাহলে এটা উত্তর হবে ক। তারপর আছে নিচের কোনটি বিষম চাকরিক যৌগ। তো সাইক্লোহেক্সেন, তো সাইক্লোহেক্সেন হচ্ছে সুষম চাকরিক যৌগ। তারপর হচ্ছে ফিউরান, তারপর হচ্ছে চাকরিক প্রোপেন, তারপর হচ্ছে ন্যাপথালিন। তো তোমাদেরকে সাইক্লোহেক্সেনটা দেখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে সাইক্লোহেক্সেন, এই যে এরকমভাবে বেনজিনের মতো থাকবে, এটা হচ্ছে সাইক্লোহেক্সেন। তারপর আছে ফিউরান। তো ফিউরানের সংকেত তোমরা এই 9 নাম্বারে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফিউরানের সংকেত। এভাবে দিয়ে এখানে একটা দ্বিবন্ধন দিবে, এখানে দিবে একটা অক্সিজেন, এখানে বাইরে 2টা অক্সিজেন থাকবে, এখানে না বাইরে 2টা ইলেকট্রন থাকবে, এখানে ইলেকট্রন। এটা হচ্ছে ফিউরান। তারপর হচ্ছে চাকরিক প্রোপেন। তো চাকরিক প্রোপেনরে সাধারণত এইভাবে লেখা হয়, একটা ত্রিভুজ দিয়ে চাকরিক প্রোপেন লেখা হয়। তারপর অপশনে আছে ন্যাপথালিন। তো ন্যাপথালিনটা আমি আশা করি তোমরা অনেকেই জানো। তো ন্যাপথালিনটা এইভাবে লেখা হয়, এই যে একটা বেনজিন, তারপর এই যে আরেকটা বেনজিন, এই 2টা বেনজিন যদি একসাথে থাকে তাহলে এটার নাম হচ্ছে ন্যাপথালিন, এটার নাম হচ্ছে ন্যাপথালিন। তো এই জায়গায় নিচের কোনটি বিষম চাকরিক যৌগ, এখানে হবে ফিউরান। তারপর হচ্ছে CH3, CH2, CH, Cl, CH ও যৌগটির আইউপ্যাক পদ্ধতিতে নাম কি।
আচ্ছা, তাহলে আমরা যৌগটি এই তাহলে আমরা এই যৌগটি খাতায় লিখে নিই। তো ওই জায়গাতে দেওয়া আছে CH3, তো আমরা লিখি CH3, CH2, CH3, CH2, CHCl, CHCl, তারপর হচ্ছে CHO। তাহলে আমরা জানি যে দিক থেকে কার্যকরী মূলক থাকে আমরা সেই দিক থেকে নাম্বারিং করি। তাহলে নাম্বারিংটা হবে এই দিক থেকে 1 2 3 4। তাহলে এটার নাম হচ্ছে 2 ক্লোরো। দেখো তোমরা অপশনে আছে 2 ক্লোরো। যেহেতু এখানে CHO আছে তাই এখানে হবে বিউটানেল, 2 ক্লোরো বিউটানেল। যেহেতু 4 কার্বন তার মানে বিউট, আর যেহেতু CHO আছে এখানে তো সেই জন্যই হয়েছে 2 ক্লোরো বিউটানেল। তাহলে 11-র উত্তর হবে ক নাম্বারটা। তারপর 12 নম্বর CH3 CH2 CH2Br প্লাস Na শুষ্ক ইথার দিলে এখানে কি তৈরি হবে? তো এখানে সোডিয়ামের সাথে শুষ্ক ইথার ব্যবহার করা হয়েছে। তো এটা হচ্ছে উডস বিক্রিয়া, আর উডস বিক্রিয়াতে সবসময় উচ্চতর অ্যালকেন তৈরি হয়। তো এখানে যদি তোমার উডস বিক্রিয়াতে যদি তোমরা 3 কার্বন নিয়ে তারপরে এই Na আর শুষ্ক ইথার মানে উডস বিক্রিয়ার সাথে বিক্রিয়া করাও, তাহলে 3 কার্বন থাকলে 6 কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি হবে, মানে উচ্চতর অ্যালকেন তৈরি হবে। তাহলে এটার উত্তর হবে হেক্সেন। যেহেতু 3 কার্বন আছে প্রোপেন থেকে হেক্সেন তৈরি হবে। তারপর আছে CH3CH CH2HBr। এক্ষেত্রে এই যৌগটির নাম কি? এক্ষেত্রে এই যৌগটির নাম কি? তো এটা কোন নিয়মে সম্পাদিত হবে? এটা হবে মার্কোনিকভ নীতিতে। তো আমরা 13 নম্বরটা একটু দেখি। তো 13 নম্বরে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেওয়া আছে CH3CH ডাবল বন্ড CH2 প্লাস HBr দেওয়া আছে। তো এই জায়গায় উৎপন্ন হবে মার্কোনিকভ নীতিটা হচ্ছে তেলের মাথায় তেল দেওয়া, অর্থাৎ দ্বিবন্ধনের যেই কার্বনে হাইড্রোজেন সংখ্যা বেশি থাকবে সেখানে এসে একটি হাইড্রোজেন যুক্ত হবে। কীভাবে? এই যে CH3 তো আর দ্বিবন্ধন নাই, প্রথমে CH3টা আমরা লিখলাম, তারপর এই যে CH, এই যে আমরা লিখলাম CH, তারপর এই জায়গায় CH2 আছে, তো এই জায়গায় হাইড্রোজেন বেশি আছে, দ্বিবন্ধনের সাথে সংযুক্ত কার্বনের সাথে হাইড্রোজেন আছে 2টা বেশি আছে, এই জায়গায় আরেকটা হাইড্রোজেন এসে যুক্ত হবে, তার মানে হবে CH3। তো এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ কার্বনের এই যে 1 হাত পূরণ হয়েছে, এই যে 2 হাত 3 হাত, আর এখানে এই ব্রোমিনটা এসে যুক্ত হবে। আর আমরা যদি এটাকে নাম্বারিং করি, তোমরা যে কোনো একদিক থেকে নাম্বারিং করতে পারো, আমরা এই দিক থেকে নাম্বারিং করলে 1 2 3, তো এটার নাম হবে 2 ব্রোমো। তো তোমরা অপশনে দেখো এখানে দেওয়া আছে 2 ব্রোমো, আর যেহেতু 3 কার্বন তার মানে প্রোপ, আর যেহেতু অ্যালকেন তার মানে হবে প্রোপেন, 2 ব্রোমো প্রোপেন। তারপরের প্রশ্নটা দেখো 14 নম্বরটা, একটা যৌগ দেওয়া আছে। তো এটা দেওয়া আছে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক মাধ্যমের সাথে বিক্রিয়া করে বি উৎপাদ তৈরি করছে। এক্ষেত্রে বি যৌগটির নাম কি? তো তোমরা সবসময় মনে রাখবে যে জল থেকে নল উৎপন্ন হয়, মানে পানি থেকে অ্যালকোহল তৈরি হয়। নল মানে হচ্ছে অ্যালকোহল তৈরি হয়। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছ যে KOH আছে অ্যালকোহলীয় মাধ্যম, আর অ্যালকোহল থেকে জল থেকে নল উৎপন্ন হয়, আর অ্যালকোহল থেকে জল থেকে নল, আর অ্যালকোহল থেকে অ্যালকিন উৎপন্ন হয়, অ্যালকোহল থেকে অ্যালকিন উৎপন্ন হয়। তো তোমরা এখানে অপশনে দেখতে পাচ্ছ KOH অ্যালকোহলিক মাধ্যম, KOH অ্যালকোহলিক মাধ্যম। যেহেতু অ্যালকোহলিক মাধ্যম আছে তার মানে অ্যালকিন তৈরি হবে। তাহলে তোমাদের অপশনে খুঁজতে হবে যে এখানে অ্যালকিন কোথায় আছে, এখানে অ্যালকিনটা কোথায় আছে। দেখো এই জায়গায় অ্যালকিন আছে প্রোপিন, আর এই জায়গাতে যদি দেওয়া থাকতো একুয়াস মানে AQ, যদি পানি মাধ্যম দেওয়া থাকতো পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি জলীয় মাধ্যমের সাথে বিক্রিয়া করা হতো তাহলে এই জায়গায় উৎপন্ন হতো নল মানে অ্যালকোহল উৎপন্ন হতো। তো এটা যেহেতু KOH, এই যে KOH যদি একুয়াস থাকতো তাহলে এই জায়গায় উৎপন্ন হতো অ্যালকোহল, আর এটা যদি অ্যালকোহলীয় মাধ্যম থাকে তাহলে উৎপন্ন হবে অ্যালকিন।
তাহলে এখানে যেহেতু কেউ হচ্ছে অ্যালকোহলিক আছে তার উৎপন্ন হবে প্রোপিন। তারপর আছে মিথাইল কার্বিনলের সংকেত কোনটি? এই 15 নম্বর প্রশ্নটা নিয়ে তোমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বতে থাকো। তো তোমরা এখানে দেখো 15 নম্বরটা কি আছে। তো এই জায়গায় 15 নম্বরে আছে মিথাইল কার্বিনলের সংকেত কি। তো তোমরা একটা জিনিস মনে রাখবে, CH2OH এইটাকে বলা হয় কার্বিনল। CH2OH এর নাম হচ্ছে কার্বিনল। তো তোমরা এই জায়গায় অপশনে দেখতে পাচ্ছ CH2OH আছে, আর যেহেতু এখানে বলছে মিথাইল কার্বিনল, আমরা তো তোমরা এটাও জানো যে CH3কে বলা হয় মিথাইল। আর আমরা ইথাইলটা কীভাবে লিখবো? আমরা ইথাইলটা লিখবো CH3CH2, এটাকে বলা হয় ইথাইল। এটা তোমরা শুধু জেনে রাখার জন্য লিখলাম। আর প্রশ্নে চেয়েছে মিথাইল, তাহলে এটার উত্তর হবে মিথাইল কার্বিনল, মানে হচ্ছে 2 নম্বরটা। এই মূলকটা যেহেতু হচ্ছে কার্বিনল মূলক, আর যেহেতু বলছে মিথাইল, তার মানে মিথাইল কার্বিনল 2 নম্বর। তারপর আছে নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ নয়? আমরা জানি অ্যারোমেটিক যৌগ হওয়ার জন্য, তোমরা জানো যে অ্যারোমেটিক যৌগ হওয়ার জন্য সেটি হাকেল তত্ত্ব মানতে হয়। তো হাকেল তত্ত্ব হচ্ছে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকা লাগবে। 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকা লাগবে। তো এই জায়গায় আছে বেনজিন। আমরা জানি বেনজিন হাকেল তত্ত্ব মেনে চলে, তার মানে এটা অ্যারোমেটিক যৌগ। এই ফিউরানও হাকেল তত্ত্ব মেনে চলে, কারণ এটা অ্যারোমেটিক যৌগ। হাকেল তত্ত্বের মূল নিয়মটা হচ্ছে, যদি আমরা n সমান যদি পূর্ণ সংখ্যা পাই, মানে 0 1 2 3 4 5 6 যদি আমরা এইসব পাই, তাহলে এটা হাকেল তত্ত্ব মানে। আমরা বেনজিনের যদি আঁকি, যে একটা বেনজিনের এই গুলের পরিবর্তে বোঝায় যে এখানে 3টা পাই বন্ধন আছে। তো এখানে এভাবে আছে, আমি এভাবে লিখলাম। তো এখানে পাই বন্ধন সংখ্যা আছে 3টা, এই যে 3টা পাই বন্ধনের 6টা ইলেকট্রন। তো হাকেল সংখ্যার ক্ষেত্রে হবে 4n+2 সমান, তোমরা ইলেকট্রনের সংখ্যাটা লিখবে 6। তার মানে এই জায়গায় 4n সমান 4, n সমান 1। তার মানে এটা n যেহেতু পূর্ণ সংখ্যা, তার মানে এটা হাকেল তত্ত্ব মেনে চলে। আর যারা হাকেল তত্ত্ব মানে তারাই হচ্ছে অ্যারোমেটিক যৌগ। এই ফিউরানেও আছে 6টা ইলেকট্রন, তার মানে এটাও হাকেল তত্ত্ব মানবে। এটা হচ্ছে ন্যাপথালিনের সংকেত। এখানে পাই বন্ধন আছে 5টা, যেহেতু 5টা পাই বন্ধন আছে, এই যে এইখানে দেখতে পাচ্ছ 5টা পাই বন্ধন এই যে এইভাবে থাকে। এই যে একটা বেনজিন আঁকলাম, বেনজিন আঁকার পর আরেকটা বেনজিন আঁকলাম। তো এটা হচ্ছে ন্যাপথালিনের সংকেত। এখানে 5টা পাই বন্ধনে 10টা ইলেকট্রন। তো 4n+2 সমান 10 সমান 4n সমান 8, n সমান 2। যেহেতু n এর মান পূর্ণ সংখ্যা, তার মানে এটাও অ্যারোমেটিক যৌগ। কিন্তু এখানে এটা কিন্তু সাইক্লোহেক্সেনের সংকেত। এখানে কোনো পাই বন্ধন নাই, অর্থাৎ এখানে 4n+2 সমান পাই বন্ধনের এই সঞ্চরণশীল পাই বন্ধন যে আছে এটা মেনে চলবে না, তাই এটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ নয়। তারপরের প্রশ্নটা দেখো, H2CCCH3 মানে এই যৌগটার আইউপ্যাক নাম কি? তো আইউপ্যাক নাম যদি আসে, তোমরা পরীক্ষাতে আগে মানে খাতাতে রাফের মধ্যে তোমরা এই নামটা লিখে নেবে। আর যদি তোমরা মুখে এইসব মানে পারো, তাহলে তো কথাই নেই। তো আমি এটা লিখে নিচ্ছি, H2C, তারপর হচ্ছে CH3, তারপর আছে CH2OH। এই যে আমি এই যৌগটা এখানে লিখে নিলাম। এটা হচ্ছে 17 নম্বর প্রশ্নটা। এই যে H2C, সেটা নাম্বারিং কোথা থেকে করবে? যে দিক থেকে কার্যকরী মূলক থাকে সেই দিক থেকে নাম্বারিং করবে। তার মানে 1 2 3, তার মানে এটার নাম হবে 2 মিথাইল। তো তোমরা 17 নম্বর প্রশ্নের মধ্যে দেখতে পাচ্ছ 2 মিথাইল কোথায় আছে। 2 মিথাইল আছে ক আর গ থেকে। তার মানে 2 মিথাইল পর্যন্ত তো আমরা পারলাম। 2 মিথাইল, এটার নাম হবে 2 মিথাইল। তারপর দেখো এই জায়গাতে কার্বন কয়টা আছে? 3টা কার্বন থাকলে কি হয়? প্রোপেন। আর যেহেতু এখানে দ্বিবন্ধন আছে, তার মানে হবে প্রোপিন। এখন তোমাদের দেখতে হবে যে দ্বিবন্ধনটা কত নাম্বার কার্বনে আছে। দ্বিবন্ধনটা আছে 2 নাম্বার কার্বনে, এই যে 2 নাম্বার কার্বনে আছে। তার মানে 2 মিথাইল 2 প্রোপিন, 2 মিথাইল 2 প্রোপিন। তারপর 1 নাম্বারে আছে OH মূলক, তাহলে এটার নাম হবে 1 অল। 2 মিথাইল 2 প্রোপিন 1 অল। তাহলে দেখো 2 মিথাইল 2 প্রোপিন 1 অল, এটার উত্তর হবে 1 নাম্বার। তারপর আছে CH2CO ও CH2CH3, এই যৌগটির আইউপ্যাক নাম কি? এই যৌগটার আইউপ্যাক নাম কি?
তো এটার আইউপ্যাক নাম বের করার জন্য তোমাদেরকে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। প্রথমে তোমরা খাতার মধ্যে মনে করো লিখে নিলা CH2 C ডাবল বন্ড ও CH2 CH3 লিখে নিলা। তো এই জায়গাতে তোমরা এই যে এইখান থেকে শুরু করে এইখান থেকে শুরু করে যে এই পর্যন্ত এইটার নাম হলো গিয়ে প্রোপানয়েড। এটার নাম হলো গিয়ে প্রোপানয়েড। এটার নাম হচ্ছে প্রোপানয়েড। এটা তোমরা মুখস্থ করে ফেলবে, নাহলে তোমাদের মনে থাকবে না। এই CH3 CH2 COO এটার নাম হচ্ছে প্রোপানয়েড। তো এই প্রোপানয়েডের সাথে এই CH2 আর CH3টা হচ্ছে একটা ইথাইল মূলক, তাহলে এর নাম হবে ইথাইল প্রোপানয়েড। তো তোমরা এখন অপশনে দেখো যে ইথাইল প্রোপানয়েড কোথায় আছে, যে খ নাম্বারে আছে ইথাইল প্রোপানয়েড। আর এটা প্রোপানয়েড কেন হলো, কারণ এই জায়গাতে তোমরা দেখতে পাচ্ছ 3টা কার্বন আছে, যে 1টা 2টা 3টা কার্বন আছে। যেহেতু 3 কার্বন আছে তার মানে প্রোপেন, আর যেহেতু দ্বিবন্ধন আছে এবং কিটোন গ্রুপ আছে তার মানে এটা হচ্ছে প্রোপানয়েড, ইথাইল প্রোপানয়েড। তারপর আছে এনিলিনে সিগমা বন্ধন সংখ্যা কতটি? সিনের সংকেত। এনিলিন হচ্ছে এই যে এটা, এনিলিন হচ্ছে একটা বেনজিন আঁকবে, তোমরা একটা বেনজিন আঁকবে। তো বেনজিনের মাথায় যদি NH2 থাকে তো এটা হচ্ছে এনিলিন, তো এটার নাম হচ্ছে এনিলিন। তো আমি এটাকে কিন্তু এভাবেও লিখতে পারি। এই যে একটা বেনজিন আমি আঁকলাম, বেনজিনে এখানে দ্বিবন্ধন দিলাম, তারপর NH2 না, এই যে N, এই যে একটা H দিলাম, এই যে একটা H দিলাম, তাহলে নাইট্রোজেনেরও 3টা হাত পূরণ হলো। তো এখন দেখো 3টা পাই বন্ধন আছে, 3টা পাই বন্ধনের মধ্যে না, পাই বন্ধন না। এখন তোমরা জানো যে এই বেনজিনের মধ্যে এই জায়গাগুলোতে কার্বন আছে, এই জায়গাগুলোতে কার্বন আছে। যেহেতু কার্বন আছে তো কার্বন আর কার্বন সিগমা বন্ধনের সাহায্যে যুক্ত আছে, তাহলে এই জায়গাতে সিগমা বন্ধন আছে টোটাল 6টা। তারপর তোমরা জানো যে এই কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন আছে, এই যে একটা করে হাইড্রোজেন আছে, তাহলে এই জায়গায় সিগমা বন্ধন কয়টা? আমরা জানি সিঙ্গেল বন্ড থাকলে সিগমা বন্ধন, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা সিগমা বন্ধন আছে, তাহলে 6 আর 5 কত? 11টা সিগমা বন্ধন। এই জায়গার কাজ শেষ। তারপর দেখো একটা সিগমা বন্ধন এই জায়গায় 12টা 13টা 14টা, এই জায়গায় সিগমা বন্ধন আছে 3টা, 5 আর 3 8 আর 6 14। তার মানে এনিলিনে সিগমা বন্ধন সংখ্যা হবে, এখানে দেওয়া আছে 4টা, তো এটা হবে 14টা। তারপর আমরা পরের MCQতে যাই। পরের MCQতে দেওয়া আছে নিচের কোনটি একই সমগোত্রীয় শ্রেণীর সদস্য? তো এই জায়গায় দেখো ইথেন মিথেন প্রোপিন, এটা একই না। তারপর ইথিন প্রোপিন বিউটেন, এটাও এক না। এই জায়গায় এক হচ্ছে শুধু ইথেন প্রোপেন বিউটেন, সবগুলো অ্যালকেন গ্রুপের সদস্য, তার মানে এরা হচ্ছে সমগোত্রীয় শ্রেণীর সদস্য। তারপরে একটা যৌগ দেওয়া আছে, তো এটার আইউপ্যাক নাম জানতে চাচ্ছে, তো আমি যৌগটা আগে খাতায় লিখি। হচ্ছে CH3, এগুলো হচ্ছে CH3 CHOH, তারপর হচ্ছে CH3, তারপর হচ্ছে CH3, তারপর হচ্ছে CHO। তাহলে এখন তোমরা এইখানে দেখো যে এখানে কী হবে, এখানে কার্যকরীমূলক যেদিকে আছে সেদিক থেকে নাম্বারিং করতে হবে। তো আমরা নাম্বারিং করবো এদিক থেকে 1 2 3 4, আর এখানে যেহেতু OH আছে, OH-কে আমরা বলতে পারি 3 হাইড্রোক্সি, OH-কে আমরা বলবো 3 হাইড্রোক্সি। কিন্তু এই জায়গায় আমরা মিথেনটা আগে না বলে হাইড্রোক্সিটাকে কেন আগে বললাম? তো হাইড্রোক্সিটাকে আগে বলার কারণ হচ্ছে তোমরা হাইড্রোক্সি বানানোর মধ্যে দেখতে পাচ্ছ আছে H, আর এটা হচ্ছে মিথাইল মূলক, মিথাইলের মধ্যে আছে M। তো H আর M এর মধ্যে বর্ণমালাতে H-এর অবস্থান আগে, তো যেখানে H-এর অবস্থান আগে আমরা সেটা আগে লিখবো। তো এটা তাহলে এটা হবে 3 হাইড্রোক্সি 2 মিথাইল, 3 হাইড্রোক্সি 2 মিথাইল। এই যে দেখো 3 হাইড্রোক্সি 2 মিথাইল, যেহেতু CHO আছে তার মানে বিউটানেল, আর যেহেতু 4 কার্বন তার মানে বিউটানেল।
এটা উত্তর হবে ক। তারপর হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক কোনটি? 2 ডিগ্রি অ্যালকোহল চেনার উপায় হচ্ছে যে একটা কার্বনের সাথে 2টা CH3 মূলক বা CH বা R মূলক থাকবে। এখানে একটা অ্যালকোহল থাকবে, এখানে একটা H থাকবে। তো আমি যদি হাতগুলো খালি রাখি এভাবে, এখানে একটা R থাকবে, এখানে একটা R থাকবে, এখানে একটা OH আর এখানে একটা H থাকবে। তাহলে তোমরা অপশনে দেখো 2 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক, এখানে দ্বিবন্ধন, এখানে R আছে একটা, এখানে R হবে 2টা, এখানে আর একটা, আর এখানে নাই। তার মানে এটার উত্তর হবে খ নাম্বার, 2 ডিগ্রি অ্যালকোহল মানে 2টা R থাকবে। অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n। তারপর হচ্ছে CH3CN অণুতে যথাক্রমে সিগমা ও পাই বন্ধন সংখ্যা কত? তো এটার নাম হচ্ছে CH3CN। তো আমরা দেখি কয়টা আছে। CH3CN, তো এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে হবে CH3, এই যে 3টা CH3, একটা C, আর এই যে নাইট্রোজেনের 3 হাত পূরণ করে দিলাম। তো আমরা জানি একটা ট্রিপল বন্ডের মধ্যে 2টা থাকে পাই বন্ধন, 2টা থাকে পাই বন্ধন, আর একটা থাকে সিগমা বন্ধন, একটা থাকে সিগমা বন্ধন, আর একটা দ্বিবন্ধনের মধ্যে থাকে একটা পাই বন্ধন, একটা দ্বিবন্ধনে থাকে একটা পাই বন্ধন। তাহলে তোমরা এই জায়গায় দেখো যে সিগমা বন্ধন কয়টা আছে, একটা সিগমা, 2টা, 3টা সিগমা বন্ধন, 4টা সিগমা বন্ধন, আর একটা ত্রিবন্ধনের মধ্যে একটা সিগমা বন্ধন থাকে। তাহলে এটা এখানে টোটাল সিগমা বন্ধন হচ্ছে 5টা, আর টোটাল পাই বন্ধন হচ্ছে 2টা, কারণ একটা ত্রিবন্ধনের মধ্যে 2টা পাই বন্ধন থাকে। তাহলে তোমরা অপশনে দেখো যে কি দেওয়া আছে, সিগমা বন্ধন আছে 5টা আর পাই বন্ধন আছে 2টা। এই যে সিগমা বন্ধন 5টা, পাই বন্ধন 2টা। তারপর আছে ইথানোয়িক অ্যানহাইড্রেটের সঠিক সংকেত কোনটি? ইথানোয়িক অ্যানহাইড্রেটের সঠিক সংকেত কোনটি? তো তোমরা এই জায়গায় একটা জিনিস খেয়াল করো, এই জায়গাতে যদি আমরা লিখি এই যে এইটার নাম হচ্ছে গিয়ে অ্যাসিড অ্যানহাইড্রেট, এটার নাম হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইট, অ্যাসিড অ্যানহাইড্রাইট, এটার নাম হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইট। মানে এটাকে আমরা এভাবেও লিখতে পারি, এই যে সি, এই যে ও ও, সি ও ও, সিও। এখন তোমাদেরকে অপশনে খুঁজতে হবে কোথায় সিও ও সিও আছে। তারপর আমরা ইথানোয়িক নিয়ে চিন্তা করব। এখানে দেখো ইথানোয়িক অ্যানহাইড্রেটের সঠিক সংকেত কোনটি? তো আমাদেরকে খুঁজতে হবে সিও ও সিও কোথায় আছে। এখানে আছে সিও, এটা বাদ, এখানে আছে সিও ও সিও, মানে এটা হবে না, একটা ও হবে শেষে, সিও ও সিও শুধু এটা মিলছে আর এখানে মিলে নাই। তো এটার উত্তর হবে 3 নাম্বার। তো আমরা যদি সিও সিওটা নেই, তারপরে এই জায়গায় দেখো একটা CH3 আছে আর একটা CH3 আছে, মানে 2 কার্বন আছে, 2 কার্বন থাকলে ইথেন, তো এখান থেকে হয়ে গেছে ইথানোয়িক অ্যানহাইড্রেট। তোমরা সহজেই বুঝতে পারছো। তারপর হচ্ছে নিচের মূলকগুলোর মধ্যে অগ্রগণ্য মূলক কোনটি? অগ্রগণ্য মূলক হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, COOH। তো এটা অগ্রগণ্য মূলকের মধ্যে সবার উপরে থাকে। তারপর হচ্ছে অ্যামাইডের কার্যকরী সংকেত কোনটি? অ্যামাইডের কার্যকরী সংকেত হচ্ছে CONH2। আর এটা হচ্ছে নাইট্রোমূলক, এটা হচ্ছে অ্যালডিহাইড, এটা হচ্ছে অ্যামিন। তারপর হচ্ছে নাইট্রাইল কার্যকরী মূলক নিচের কোনটি? তো এটা হচ্ছে নাইট্রোমূলক, আর নাইট্রাইল হচ্ছে মানে সায়ানাইড, সায়ানাইডের অপর একটি নাম হচ্ছে নাইট্রাইল। তো সায়ানাইডকে বলা হয় নাইট্রাইল। তো সায়ানাইডের সংকেত হচ্ছে CN। তো এটা হচ্ছে 3 নাম্বারটা। আর এটা হচ্ছে আইসোথায়োসায়ানাইড এটার নাম, আর এটার নাম হচ্ছে আইসোসায়ানাইড। তারপর হচ্ছে নিচের কোনটি নাইট্রোসো মূলকের সংকেত? তো নাইট্রোসো মূলকের সংকেত হচ্ছে NO, এটা হচ্ছে নাইট্রোসো মূলকের সংকেত। তারপর আছে কোন যৌগটিতে নিচের কোনটি নাইট্রোসো মূলকের সংকেত? এটা হচ্ছে NO, এটা হচ্ছে নাইট্রোসো মূলকের সংকেত। কোন যৌগটিতে পাই বন্ধন আছে? আমরা জানি বেনজিনে পাই বন্ধন আছে, কারণ বেনজিনকে আমরা এইভাবে লিখি, এই যে বেনজিনে পাই বন্ধন আছে, 3টা পাই বন্ধন আছে। প্রোপানন সাধারণত কোন ধরনের সমানতা প্রদর্শন করে? তো এটার ক্ষেত্রে তোমরা সবসময় মনে রাখবে কিটোন সাধারণত টটোমারিজম প্রদর্শন করে, এটা সবসময় একই উত্তর হবে। তো এখানে প্রোপানন যেহেতু একটা কিটোন, তার মানে এটা টটোমারিতা প্রদর্শন করবে।
তারপর আছে হেক্সিন 3 কোন প্রকারের সমানতা প্রদর্শন করে। তো এখানে দেখো হেক্সিন 3টা আমরা দেখি। হেক্সিন 3 মানে 6টা কার্বন হবে, 1 2 3 4 5 6টা কার্বন হলো। তো দেওয়া আছে হেক্সিন 3 মানে এই জায়গাতে একটা দ্বিবন্ধন আসবে। তো এই জায়গাতে একটা দ্বিবন্ধন আসবে। তো এই জায়গাতে দ্বিবন্ধন আছে যেহেতু, তার মানে এটা হবে অবস্থান সমানতা, কিন্তু প্রশ্নেতে কোনো অবস্থান সমানতা নেই। তো অবস্থান সমানতা যেহেতু নেই, তাহলে এরা অন্য একটি সমানতা দিতে পারবে, সেটা হচ্ছে সিস ট্রান্স সমানতা, মানে হচ্ছে সিস ট্রান্স সমানতা দিতে পারবে। তো যারা সিস ট্রান্স সমানতা দেয় তারাই হচ্ছে জ্যামিতিক সমাণু দেয়। অর্থাৎ জ্যামিতিক সমানতা হচ্ছে দুই প্রকার, সিস এবং ট্রান্স সমাণু। তো এটাই হচ্ছে, তাহলে উত্তর হবে জ্যামিতিক সমানতা। আমরা পরের প্রশ্নটা দেখি, নিচের কোন যৌগটি আলোক সক্রিয়। তো আলোক সক্রিয় হওয়ার জন্য যে কোনো যৌগকে কাইরাল বা যে কোনো মূলকে কাইরাল কার্বন বিশিষ্ট হতে হয়। তো কাইরাল কার্বন হওয়ার শর্ত হচ্ছে যে একটা কার্বনের, এই যে একটা কার্বন আছে, এই কার্বনের 4টা হাত ভিন্ন ভিন্ন হতে হবে। এই কার্বনের 4টা হাত ভিন্ন ভিন্ন হতে হবে। তো এখন তোমরা দেখো যে এই 34 নম্বরে কোনটার হাত ভিন্ন। এই জায়গায় আছে 2 মিথাইল প্রোপানল 2। তো আমরা যদি 2 মিথাইল প্রোপানল 2কে লিখি, প্রোপানল যেহেতু বলছে তার মানে 3টা কার্বন নেব। 2 মিথাইল 2 নাম্বার কার্বনে একটা মিথাইল মূলক আছে, প্রোপানল মানে একটা OH আছে, এখানে হবে CH3। তো এই জায়গায় দেখতে পাচ্ছ যে কার্বনের 4টা হাত কিন্তু 4 রকম না, এই যে এই 3টাই হচ্ছে একরকম, তাহলে এটা হবে না। তারপরে খ নাম্বারে দেওয়া আছে প্রোপানল 2। তো প্রোপানল 2 কেমনে, প্রোপানল 2 3টা কার্বন নিয়ে প্রোপানল 2 2 নাম্বারে দিবে একটা OH, এইখানে হবে CH3, এখানে হবে CH3, এখানে হবে H। তাহলে এই জায়গায় 2টা সেম হয়ে গেছে, তার মানে এটাও কাইরাল কার্বন না। কাইরাল কার্বনের মানে হচ্ছে 4টা কার্বনের 4 হাতে 4টা ভিন্ন মূলক থাকতে হবে। তারপর আছে বিউটানল 1, তারপর আছে যে বিউটানল 1, বিউটানল 1 1 2 3 4 মানে 1 নাম্বার কার্বনে একটা OH আছে, 1 নাম্বার কার্বনে একটা OH আছে, তার মানে এখানেও কার্বনের 4টা হাত ভিন্ন ভিন্ন না, এখানেও H আছে, এখানেও H আছে, তার মানে এটাও না। তারপর আছে বিউটানল 2। তো বিউটানল 2টা আমরা কীভাবে লিখবো, ওই যে 1 2 3 4 কার্বন, 2 নম্বরে আছে একটা OH, এই জায়গায় হবে CH3, এই জায়গায় হবে H। এই যে এইখানে দেখো এটা আলাদা, এটা আলাদা, এটাও আলাদা, এবং এই সবটা মিলে একটা আলাদা, অর্থাৎ এই 4 নাম্বারটা হচ্ছে কাইরাল কার্বন। আর যে কাইরাল কার্বন সেই হচ্ছে আলোক সমান, তার মানে এটার উত্তর হচ্ছে 4 নাম্বার বিউটানল 2। তারপর হচ্ছে বিউটিন 2 প্রদর্শন করে কোন সমাণু। তো আমাদেরকে আগে লিখতে হবে বিউটিন 2 কীভাবে লিখে, 1 2 3 4 বিউটিন 2, বিউটিন 2 তার মানে 2 নাম্বার কার্বনে আর 3 নাম্বার কার্বনের মাঝে একটা দ্বিবন্ধন আছে, বিউটিন 2 CH3 CH CH CH3 বিউটিন 2 আছে। তো বিউটিন 2টা প্রদর্শন করে, এই জায়গাতে আছে দ্বিবন্ধন, যেহেতু দ্বিবন্ধন আছে তার মানে এটা অবস্থান সমানতা প্রদর্শন করবে। আর প্রশ্নে যেহেতু অবস্থান সমানতা নাই, তাহলে এটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে, কারণ দ্বিবন্ধন থাকলে এটা সিস এবং ট্রান্স সমাণু দিতে পারে। তারপর হচ্ছে জৈব অ্যাসিড ও অ্যালকোহলের বিক্রিয়ায় উৎপন্ন যৌগটিতে কার্যকরী মূলক থাকে কোনটি। জৈব অ্যাসিড ও অ্যালকোহলের বিক্রিয়ায় উৎপন্ন যৌগটিতে কার্যকরী মূলক কোনটি। তো আমরা যদি দেখি জৈব অ্যাসিড মানে হচ্ছে CH3COOH, এটাকে আমরা জৈব অ্যাসিড বলতে পারি। জৈব অ্যাসিড অ্যালকোহল, আমরা একটা অ্যালকোহল নেই, সেটা হচ্ছে CH3OH। তো এই অ্যালকোহল আর জৈব অ্যাসিডের বিক্রিয়াতে কি উৎপন্ন হয়, তোমরা এখানে দেখতে পাচ্ছ CH3টা আমরা লিখব, তারপর লিখব COO, CH3টা আমরা লিখব, তারপর লিখব যে CO, তারপর লিখে দেব CH3। আর এই জায়গাতে এই যে H2O পানি উৎপন্ন হয়ে যাবে।
তাহলে প্রশ্নতে ছিল যে জৈব অ্যাসিড ও অ্যালকোহলের বিক্রিয়ায় উৎপন্ন যৌগটিতে কার্যকরী মূলক থাকে কোনটি? উৎপন্ন যৌগটিতে কার্যকরী মূলক থাকে কোনটি? তো এটা কোন ধরনের কার্যকরী মূলক দেখো তো তোমাদের মনে পড়ে কিনা। এটা হচ্ছে অ্যাস্টার। আমরা জানি CH3 পরিবর্তে আমরা লিখতে পারি আর এখানে আমরা লিখলাম সি, আর এখানে একটা ওকে দিয়ে দিলাম এইদিকে, আরেকটা ও এইদিকে, আরেকটা আর এইদিকে। তো এখন প্রশ্ন দেখো যে এই রূপটা কোথায় আছে। তো এই রূপটা আছে একমাত্র এই যে এই জায়গাতে। এই জায়গায় একটা হাতে আমরা আর দিব, এই জায়গায় এক হাতে আমরা দেব আর, এই জায়গায় এক হাতে দেব আমরা আর, এই যে আর সি ডাবল বন্ড, আর সি ডাবল বন্ড ও আর, তার মানে এটার উত্তর হবে 4 নাম্বার। তারপর আছে সর্বনিম্ন কত কার্বন বিশিষ্ট অ্যালকেন আলোক সক্রিয়তা প্রদর্শন করে? তো এটা তোমরা রাখবো একটা কার্বন। তোমরা জানো একটা কার্বনের 4টা হাত থাকে। তো এখানে লিখে দিবা CH3, এখানে লিখে দিবা CH3, এখানে C2H5, আর এখানে C3H7, আর এখানে তোমরা একটা H দিয়ে দিলাম, মানে কার্বনের 4টা হাত পূরণ করলা। তো এখানে দেখো কার্বন আছে একটা, এখানে 2টা, 3টা, 3, আর এখানে 3টা কার্বন 6টা, এখানে একটা কার্বন 7টা কার্বন। তার মানে সর্বনিম্ন 7টা কার্বন যদি থাকে তাহলে এই সর্বনিম্ন যদি 7টা কার্বন থাকে তাহলে অ্যালকেন আলোক সক্রিয়তা প্রদর্শন করবে। আর আলোক সক্রিয়তার শর্ত হচ্ছে এক কার্বনে 4টা ভিন্ন হাত হতে হবে। তো এখানে আমি 4টা ভিন্ন হাত যেভাবে হোক পূরণ করছি। তো পূরণ করে দেখছি যে সর্বনিম্ন 7টা কার্বন আমার প্রয়োজন। তো এখানে আলোক সক্রিয় মানে কাইরাল কার্বন হওয়ার জন্য তো এখানে আমার 7টা ইলেকট্রন লাগবে। তো এখানে উত্তর হবে 7টা অ্যালকেন, মানে সর্বনিম্ন কত কার্বন বিশিষ্ট অ্যালকেন আলোক সক্রিয়তা প্রদর্শন করে? 7 কার্বন। তারপর হচ্ছে ডাইমিথাইল ইথার ও ইথানল পরস্পর কোন ধরনের সমাণু? তো ডাইমিথাইল ইথারটা কীভাবে লিখে? যেহেতু মিথাইল বলছে তার মানে হবে CH3 ও CH3। এটা হচ্ছে ডাইমিথাইল ইথার, এটা হচ্ছে ডাইমিথাইল ইথার, এটা হচ্ছে ডাইমিথাইল ইথার। আরেকটা বলছে ও ইথানল, ডাইমিথাইল ইথার ও ইথানল। ইথানলের সংকেত হচ্ছে CH3 CH2OH, এটা হচ্ছে ইথানল। তো এটা কোন ধরনের সমানুতা প্রদর্শন করে? তো এখানে দেখতে পাচ্ছ একটা ও এই জায়গায় আছে OH, তার মানে এটা হচ্ছে কার্যকরী মূলকের ভিন্ন, মানে এটা থেকে কার্যকরী মূলক ভিন্ন হয়ে গেছে। এখানে OH, এখানে ও কার্যকরী মূলক ভিন্ন হয়ে গেছে, তার মানে এটা কার্যকরী মূলক সমানুতা প্রদর্শন করে। তারপর আছে গ্লুকোজ অণুতে কয়টি কাইরাল কেন্দ্র বা অপ্রতিসম কার্বন আছে? তো এটা লেখার আগে তোমাদেরকে আগে লিখতে হবে যে গ্লুকোজ অণুটা কীভাবে লেখে। তো গ্লুকোজ অণু লেখার জন্য তোমরা এখানে 6টা কার্বন দিয়ে দেবে, 1 2 3 4 5 6টা কার্বন দিয়ে দেবে। 6টা কার্বন দিয়ে এইখানে প্রথমটাতে হবে অ্যালডিহাইড CHO, এখানে হবে CHOH, এখানে হবে CHOH, এবং এইখানেও হবে CHOH, এখানেও হবে CHOH, এখানে হবে CH2OH। তো এটা হচ্ছে গ্লুকোজের কাঠামোটা। তো তোমরা যদি এই কার্বনটাকে চিন্তা করো যে এখানে CHO একটা মূলক, H আরেকটা হাত মানে আরেকজন, OH আরেকজন, আর এই নিচে সবটা মিলে হচ্ছে আরেকটা, তার মানে এটা হচ্ছে কাইরাল কার্বন। কাইরাল কার্বন কি? একটা কার্বনে 4টা হাত ভিন্ন, তার মানে এটা কাইরাল কার্বন, তার মানে আমরা একটা পেলাম। তারপর আছে 2 নাম্বার, 2 নাম্বারের মধ্যে OH একটা, H একটা, এইটা একটা, এইটা একটা, তার মানে আমরা আরেকটা কাইরাল কার্বন পেলাম। তারপর হচ্ছে এটা একটা হাতে H, একটা হাতে OH, একটা হাতে এই পুরামূলক, একটা হাতে এই পুরামূলক, তার মানে আমরা 3টা কাইরাল কার্বন পেলাম। তারপর আছে 4 নাম্বার, এক হাতে H, এক হাতে OH, এক হাতে পুরো এটা, আর এক হাতে এটা। আর কিন্তু কাইরাল কার্বন আমরা পাবো না। আমরা যদি এটা চিন্তা করি 2 হাতে আছে H, তার মানে এটা বাদ। তার মানে একটা গ্লুকোজ অণুতে সর্বনিম্ন বা একটা গ্লুকোজ অণুতে কাইরাল কেন্দ্র বা অপ্রতিসম কার্বন থাকে হলো গিয়ে 4টি। তো এটার উত্তর হবে 4টি। তারপর আছে কোন যৌগটিতে 2টি কাইরাল কেন্দ্র বা অপ্রতিসম কার্বন আছে? কোন যৌগটিতে 2টি কাইরাল কেন্দ্র বা অপ্রতিসম কার্বন আছে? তো প্রথমে দেওয়া আছে 2-হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিড। তো আমরা আগে 2-হাইড্রোক্সি প্রোপানোয়িক অ্যাসিডটা লিখি। যেহেতু বলছে প্রোপানোয়িক অ্যাসিড, তার মানে হবে 3টা কার্বন তো হবেই, 3টা কার্বন। প্রোপানোয়িক অ্যাসিড বলছে 2-হাইড্রোক্সি, মানে 2 নম্বরে একটা আছে OH মূলক, আরেকটা হবে CH3, আরেকটা হবে H।
তো আমাদের প্রশ্নে আছে যে কোন যৌগটিতে 2টি কাইরাল কেন্দ্র বা অপ্রতিসম কার্বন আছে। তো এটাতে 2টা কাইরাল কেন্দ্র বা অপ্রতিসম কার্বন নেই, কারণ এখানে কাইরাল কার্বন আছে একটা, তাহলে এটা উত্তর হবে না। পরেরটাতে আছে বিউটেন 2,3 ডাইওল। তো বিউটেন যেহেতু বলছে তার মানে 4 কার্বন, আমি আগে 4 কার্বন লিখে নিই। বিউটেন 2,3 ডাইওল মানে 2 আর 3-এর মধ্যে আছে OH। বিউটেন 2,3 ডাইওল মানে 2 আর 3-এর মধ্যে আছে হলো গিয়ে OH। তো তোমরা এই জায়গাতে খেয়াল করো, আমি যদি এই কার্বনটাকে চিন্তা করি তাহলে এইখানে এর 1 হাত 2 হাত 3 হাতে 3 জন, আর এই পুরাটা মিলে হচ্ছে 1 হাতে ভিন্ন। আবার যদি এই কার্বনকে চিন্তা করি, এই যে এই 3 হাতে 3টা মূলক, আবার এই পুরাটা মিলে একটা, তার মানে এটা হচ্ছে 2টা অপ্রতিসম বা 2টা কাইরাল কেন্দ্র আছে। তাহলে কোন যৌগটিতে 2টি কাইরাল কেন্দ্র বা অপ্রতিসম কার্বন আছে, এটার উত্তর হবে বিউটেন 2,3 ডাইওল। আর 2 মিথাইল প্রোপানল 2 এটা প্রদর্শন করবে না। কীভাবে করবে না? এই যে দেখো 2 মিথাইল প্রোপানল 2, এই যে 1টা কার্বন 2টা কার্বন 3টা কার্বন, প্রোপানল 2 বলছে, তার মানে 2 মিথাইল মানে 2 নম্বরে CH3 আছে, আবার OHও আছে। দেখো এটা কিন্তু ভিন্ন হয় নাই, এটা 3টা হাত এক হয়ে গেছে, তার মানে এটাও প্রদর্শন করবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে আমরা পরের MCQগুলো দেখব, কারণ একদিনে এতগুলো MCQ দেখলে তোমরা আসলে সবগুলো গুলিয়ে ফেলবে। তো আমরা পরবর্তী ক্লাসগুলোতে এই ধারাবাহিকভাবে MCQগুলো দিয়ে দেব।